ছোটবেলা থেকেই একটি প্রবাদ আমরা জেনে এসেছি যে অর্থই অনর্থের মূল। আবার আরো একটি প্রবাদ আমরা জানি যে অর্থই সকল সুখের মূল। দুটো প্রবাদই যেন ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। তবে অর্থ বা তথাকথিত টাকা আসলে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। একটি দেশের সমগ্র শক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টাকার উপর নির্ভরশীল। আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই তবে স্পষ্ট ধারণা পাব। তাই একটি দেশ সবসময় চেষ্টা করে সর্বোচ্চ সংখ্যক অর্থ যেন তাদের ব্যাংকে রিজার্ভ করে রাখা যায়, যেন তা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারে। একটি দেশ কি পরিমাণ টাকা ছাপাবে তা একান্তই তাদের কেন্দ্রীয় ব্যক্তিগত ব্যাপার, যা সেই দেশের সরকার নিয়ন্ত্রণ করে। এখন আপনাদের মনে নিশ্চয় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সরকার চাইলেই যেখানে টাকা ছাপাতে পারে, অর্থাৎ যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে কেন সরকার বেশি বেশি টাকা ছাপায় না? অথবা বেশি বেশি টাকা ছাপানোই তো সব সমস্যার সমাধান, কারণ তখন সবার হাতে হাতে অর্থ থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা তেমন না। আজ আপনাদের সামনে গুপ্ত গল্প সেই ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করবে। লা কাসা দে পাপেল নামে স্প্যানিশ একটি টিভি সিরিজ বেশ শোরগোল তুলেছিল। এতে দেখা যায় একদল ডাকাত একটা ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঢুকে কিছু মানুষকে জিম্মি করে টাকা লুট করতে। তবে তাদের লুট করার পদ্ধতি একটু ভিন্ন ছিল। তারা আর 5 জন ডাকাতের মতো ব্যাংকের টাকা লুট না করে বরং ব্যাংকের টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করে নিচ্ছিল কারি কারি ডলার। এটা দেখার পর অনেকের এই প্রশ্ন মাথায় এসেছে যে তাদের মতো সরকার নিজেই যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে তাহলে তো সব আর্থিক সমস্যা মিটে যায়। কিংবা সরকার যদি বস্তা বস্তা টাকা প্রিন্ট করে পদ্মা সেতু, মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু তৈরি করে তাহলেই বা সমস্যা কোথায়? আসলে সমস্যা তো নয়, সেজন্য অনেক সমস্যা। এত বড় সমস্যা এত সহজ সমাধান হলে তো আর কোনো কথাই ছিল না। চলুন জেনে নেওয়া যাক সমস্যাটা কোথায়। সেভাবে নির্দিষ্ট করে বলতে গেলে টাকা প্রিন্ট করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তো সে কিসের ভিত্তিতে টাকা তৈরি করে? সে কি মন চাইলেই যত ইচ্ছে টাকা প্রিন্ট করতে পারে? আসলে টাকা উৎপাদন করার তেমন কোনো আবশ্যক নিয়ম নেই। যে কোনো দেশের সরকারের যত ইচ্ছে টাকা প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে। তবে কোনো দেশই যত ইচ্ছে টাকা প্রিন্ট করে না। টাকা প্রিন্ট করা হয় অর্থনৈতিক প্রয়োজন অনুসারে এবং তার সঙ্গে ভারসাম্য রেখে। টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশের মানুষের উপার্জন, অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদি। এর বেশি উৎপাদন করলেই শুরু হয় সমস্যা। দেশের অর্থনীতি ভারসাম্য হারাতে শুরু করে এবং দেখা দেয় নানা রকম বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা। সিস্টেমে দেখা দেয় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। আপনাদের যদি সহজভাবে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তবে সেটি হবে, ধরুন একটা দেশে সম্পদ বলতে রয়েছে 10টা আম, আর সেই দেশ বছরে 20 টাকা প্রিন্ট করে। পরিবহন খরচ, খুচরা মূল্য, পাইকারি মূল্য এবং ইত্যাদি খরচ বাবদ জটিলতা বাদ দিয়ে ধরেই নেই প্রতিটি আমের মূল্য 2 টাকা। তাহলে দেশের মোট সম্পদ এবং মোট কারেন্সি ভারসাম্যপূর্ণ হলো। পরের বছর ওই দেশটি সর্বমোট 40 টাকা প্রিন্ট করলো, কিন্তু মোট সম্পদ বলতে 10টি আমই রইল। যেহেতু দেশে নতুন কোনো সম্পদ নেই, ওই 10টি আম কেনার জন্য বরাদ্দ হলো 40 টাকা, অর্থাৎ প্রতিটি আমের দাম দ্বিগুণ হয়ে গেল। এভাবেই দেশের মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে দ্রব্যমূল্য বেড়ে যায়, টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায়। একে বলে মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপিয়ে আর লাভ কি হলো? তাই এই সমস্যা নিরসনের জন্য একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রীতিমতো অনেক গবেষণা করে চাহিদা নির্ধারণ করতে হয় এবং সেই চাহিদা অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয়। সাধারণত একটি দেশের জিডিপির 2 থেকে 3% টাকা প্রিন্ট করা হয়। তবে উন্নয়নশীল দেশে এই হার আরেকটু বেশি। এই কারণেই আমরা ইচ্ছামতো টাকা তৈরি করে রাতারাতি পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারি না, কিংবা দারিদ্র বিমোচন এবং চাহিদা পূরণ করে ফেলতে পারি না। তাহলে সেই বাড়তি টাকা শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডিলার, সাপ্লায়ার এবং আরো অনেকের হাত ধরে প্রবেশ করবে মূলধারার অর্থনীতিতে এবং সেখানে দেখা যাবে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা। মুদ্রাস্ফীতির কারণে বাড়তি অর্থ কাটাকাটি হয়ে যায়। কেবল তাই নয়, এর ফলে দেশের অর্থনীতির ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় সেটা জানেন কি? সেটা হচ্ছে সঞ্চয়ের মূল্য কমে গিয়ে। যদি আরো একটি উদাহরণ দেই, ধরুন আজকে 10 টাকা দিয়ে চিপস না কিনে সেটি ব্যাংকে রাখলাম। এখন যদি 2 দিন পর দেখি একটা চিপসের দাম 20 টাকা, তাহলে তো সঞ্চয় ব্যাপারটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে গেল। যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে। কোনো দেশ চায় না সেটা হোক। আবার ধরুন জার্মানিতে মুদ্রাস্ফীতির হার দিনে 20% আর ভারতে 0%, অর্থাৎ 100 টাকার একটি দ্রব্যের মূল্য কাল জার্মানিতে হবে 120 টাকা, ভারতে 100 টাকায় থাকবে। সেক্ষেত্রে ভারতের 1 রুপির মূল্য হবে জার্মানির 1.20 মার্কের। মার্ক বলতে জার্মানি মুদ্রা বোঝায়। জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কথা আমরা সবাই জানি। সেখানে 1 প্যাকেট পাউরুটি কেনার জন্য 1 বস্তা টাকা নিয়ে দোকানে যেতে হতো, এমন কথা প্রচলিত আছে। কথাটা খুব একটা ভুলও নয়। বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডালভাত। এই অস্বাভাবিকতা শুরু মূলত 2008 সাল থেকে। 60-এর দশক থেকেই জিম্বাবুয়ের অর্থনীতির নাজেহাল অবস্থা। 21 শতকে এসে তা একেবারে চরম আকার ধারণ করে। অর্থনীতি সামাল দিতে মুগাবে সরকার প্রচুর পরিমাণে টাকা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্তে হিতে বিপরীত ফলাফল হয়েছিল। কারণ এই সিদ্ধান্ত উল্টো ধ্বংসের পথে নিয়ে যায় জিম্বাবুয়ের অর্থনীতিকে। প্রচুর পরিমাণে টাকা
টাকা ছাপা হওয়ায় হু হু করে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে। বর্তমানে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির হার দৈনিক 98 ভাগ, অর্থাৎ আজকে যার মূল্য 100 টাকা আগামীকাল তা 198 টাকা দিয়ে কিনতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা? তবে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ হার কিন্তু এটা নয়। এই অপ্রীতিকর রেকর্ড হাঙ্গেরির রয়েছে। 1946 সালে সেই দেশে মুদ্রাস্ফীতির হার দৈনিক 195% পর্যন্ত উঠেছিল। সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে হলে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয়। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। উল্টোভাবে উন্নয়ন করতে গেলে উন্নয়নও উল্টোভাবে হবে।